আচ্ছা, বিনিয়োগের দুনিয়ায় নিয়ে কথা বলতে গেলেই আমাদের মাথায় কিছু পরিচিত শব্দ, যেমন ধরুন মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, ইটিএফ এগুলো ঘুরপাক খায়। হুম। কিন্তু ২০২৬ সালে এসে ছবিটা কি একই রকম আছে, নাকি পর্দার আড়ালে বড় কোনো পরিবর্তন ঘটে যাচ্ছে? এটা একটা খুব ভালো প্রশ্ন। আমাদের কাছে বেশ কিছু রিসার্চ পেপার, কিছু মার্কেট আউটলুক আর অ্যাকাউন্টের ডেটা এসেছে, আর এগুলো ঘেটে যা মনে হচ্ছে বিনিয়োগের পুরনো নিয়মগুলো খুব দ্রুত বদলে যাচ্ছে। আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই একটু গভীরভাবে আলোচনা করব। ঠিক তাই। মানে বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে সব আগের মতোই আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা বড়সড় রদবদল কিন্তু চলছে। প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে বিনিয়োগকারীরা ঠিক কি চাইছেন সবকিছুই নতুন করে ভাবা হচ্ছে। চলুন তাহলে সেখান থেকেই শুরু করা যাক। ২০২৬ সালের বিনিয়োগ জগতের সবচেয়ে বড় ট্রেন্ডগুলো কি? আমাদের সূত্রগুলো বলছে সবাই এখন কম খরচের দিকে ঝুঁকছে। এটা কি সত্যি? হ্যাঁ, খরচ তো একটা বড় ব্যাপার, কিন্তু গল্পটা তার চেয়েও গভীর। বিনিয়োগকারীরা অবশ্যই কম খরচের ফান্ড যেমন ইটিএফের দিকে ঝুঁকছেন, কিন্তু এর পাশাপাশি আরও দুটি বড় ঘটনা ঘটছে। কি কি? এক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর কোনো পরীক্ষামূলক পর্যায়ে নেই। বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মগুলো এটাকে তাদের কোর প্ল্যাটফর্মের অংশ করে নিচ্ছে। আর দুই, প্রাইভেট মার্কেট বা ব্যক্তিগত বাজারের আকর্ষণ বাড়ছে। আর মজার বিষয় হলো, লাভজনকতা কিছুটা কম থাকা সত্ত্বেও বিনিয়োগকারীরা এই ক্ষেত্রগুলোতে টাকা ঢালছেন। তার মানে কম খরচের পাশাপাশি প্রযুক্তি আর নতুন ধরনের অ্যাসেটের দিকে ঝোঁক বাড়ছে। এই যে ইটিএফ এর কথা বললেন, এর জনপ্রিয়তা তো আকাশ ছোঁয়া। একদম। বিশেষ করে অ্যাক্টিভলি ম্যানেজড ইটিএফগুলো নাকি বাজার কাঁপাচ্ছে। হ্যাঁ, গত কয়েক বছরে প্রায় ২,০০০-এর বেশি নতুন নন ট্র্যাডিশনাল এক্সচেঞ্জ ট্রেডেড প্রোডাক্ট বা ইটিপি চালু হয়েছে। ২,০০০? হ্যাঁ, যা নতুন আসা ইটিএফের প্রায় ৭০%। আর শুধু গত বছরেই এই ফান্ডগুলোতে প্রায় $২২৭ বিলিয়ন ঢুকেছে। বলেন কের? এর কারণটা বেশ ইন্টারেস্টিং। বাজারের এই যে অস্থিরতা, এই সময় বিনিয়োগকারীরা একজন দক্ষ ম্যানেজারের উপর ভরসা রাখতে চাইছেন, যিনি শৃঙ্খলাবদ্ধভাবে পোর্টফোলিও সামলাবেন। মানে প্যাসিভ ইন্ডেক্স ফান্ডের বদলে তারা এমন কাউকে খুঁজছেন যিনি এই জটিল পরিস্থিতিটা সামলে নিতে পারবেন। তার মানে বাজারের ভয়ে মানুষ এখন পাইলটের হাতেই গাড়িটা ছেড়ে দিতে চাইছে। আচ্ছা, এটা তো গেল সাধারণ বিনিয়োগকারীদের কথা। হুম। কিন্তু বড় খেলোয়াড় মানে হেজ ফান্ডের দুনিয়ায় কি চলছে? সেখানেও কি একই রকম পরিবর্তন? সেখানেও একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বেশ কয়েক বছর ধরে হেজ ফান্ড থেকে টাকা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এখন আবার বিনিয়োগ ফিরতে শুরু করেছে। আচ্ছা। বাজারের অনিশ্চয়তা আর মুদ্রানীতির পরিবর্তনের কারণে সুবিধাবাদী কৌশলগুলোর জন্য একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, অনেক বড় বড় হেজ ফান্ড এখন প্রাইভেট ক্রেডিটের দিকে ঝুঁকছে। প্রাইভেট ক্রেডিটের দিকে? হ্যাঁ, এটা একটা বিশাল গঠনগত পরিবর্তনের ইঙ্গিত। আগেকার দিনে হেজ ফান্ড আর প্রাইভেট ক্রেডিট ছিল দুটো আলাদা জগৎ, কিন্তু এখন এই দেয়ালগুলো ভেঙে পড়ছে। দারুণ একটা পয়েন্ট। তার মানে বিনিয়োগের বিভিন্ন শাখার মধ্যেকার সীমারেখাগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। ঠিক। আচ্ছা, এই আলোচনা থেকে একটা সাধারণ প্রশ্নে আসি, যার নতুন বিনিয়োগকারীদের প্রায়ই বিভ্রান্ত করে। মিউচুয়াল ফান্ড বনাম ইটিএফ। আমরা সবাই জানি এদের বেসিক পার্থক্যটা কি। কিন্তু ২০২৬ সালে এসে এই বিতর্কটা কেন এখনো প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক কারণ এদের পার্থক্যগুলো আরও সূক্ষ্ম আর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেখুন, দুটোই তো আসলে অনেকগুলো সিকিউরিটির একটা ঝুড়ি, যা আপনার পোর্টফোলিওতে বৈচিত্র্য আনে। হুম। কিন্তু এদের ট্রেডিং করার ভাংশটা একদম আলাদা। ইটিএফকে আপনি একটা সাধারণ শেয়ারের মতোই ভাবতে পারেন। যা শেয়ার মার্কেটে সারা দিন কেনাবেচা করা যায়। একদম। ধরুন দুপুর ২টায় বাজারের একটা বড় খবর এলো, আপনি চাইলেন সাথে সাথেই আপনার ইটিএফ বিক্রি করে দিতে বা কিনতে, আপনি সেটা পারবেন। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। দিনের শেষে একটাই দাম ঠিক হয়, তাই না? ঠিক ধরেছেন। মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয় দিনের শেষে নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি নামে একটা নির্দিষ্ট দামে। তাই দিনের বেলার কোনো ওঠানামার সুযোগ আপনি নিতে পারবেন না। আচ্ছা। এটাকে অনেকটা এমনভাবে ভাবতে পারেন যে ইটিএফ হলো সুপারমার্কেট থেকে যখন খুশি জিনিস কেনার মতো, আর মিউচুয়াল ফান্ড হলো দিনের শেষে হোম ডেলিভারির জন্য অর্ডার দেওয়ার মতো। চমৎকার উপমা। খরচের দিক থেকেও তো একটা বড় পার্থক্য আছে।
সবাই বলে ইটিএফ সস্তা কেন? সাধারণত ইটিএফের ব্যবস্থাপনা ফি বা এক্সপেন্স রেশিও কম হয়। এর একটা কারণ হলো এদের গঠনটাই এমন যে পরিচালনা করতে খরচ কম হয়। আর বিনিয়োগকারীরাও এখন অনেক সচেতন, তারা কম খরচের বিকল্প খোঁজেন। আর স্বচ্ছতার দিক থেকেও তো ইটিএফ এগিয়ে। হ্যাঁ, বেশিরভাগ ইটিএফ প্রতিদিন জানায় তাদের টাকা কোথায় খাটছে। অন্যদিকে মিউচুয়াল ফান্ড সাধারণত ৩ মাস পর পর তাদের হোল্ডিংস প্রকাশ করে। আর ট্যাক্সের ব্যাপারটা শুনেছি ইটিএফ নাকি ট্যাক্সের দিক থেকেও বেশি সুবিধাজনক। এটা কিভাবে কাজ করে? হ্যাঁ, এটা একটা খুব বড় সুবিধে। ইটিএফ সাধারণত বেশি ট্যাক্স এফিশিয়েন্ট। কারণটা হলো, যখন আপনি বা আমি ইটিএফের শেয়ার কেনাবেচা করি, আমরা অন্য বিনিয়োগকারীর সাথে লেনদেন করি। ফান্ড ম্যানেজারকে খুব বেশি সিকিউরিটি বেচাকেনা করতে হয় না। ও আচ্ছা। ফলে ক্যাপিটাল গেইন কম হয় এবং ট্যাক্সে বোঝাও কমে। কিন্তু মিউচুয়াল ফান্ডে যখন অনেক বিনিয়োগকারী একসাথে টাকা তুলে নেন, তখন ফান্ড ম্যানেজার বাধ্য হয়ে শেয়ার বা বন্ড বিক্রি করেন। হুম। এই বিক্রির ফলে যে ক্যাপিটাল গেইন হয়, তার ট্যাক্সের বোঝা ফান্ডের বাকি বিনিয়োগকারীদের ওপরও চাপে। যারা শেয়ার বিক্রি করেননি তাদের উপরও। হ্যাঁ, এমনকি যারা শেয়ার বিক্রি করেননি তাদের ওপরও। ফান্ডে অন্যের ভুলের জন্যও আমাকে ট্যাক্স দিতে হতে পারে, এটা তো একটা বড় ব্যাপার। আচ্ছা, আপনি এক্সপেন্স রেশিও শব্দটা ব্যবহার করলেন। এটা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। চলুন বিষয়টা একটু ভেঙে আলোচনা করি। এই এক্সপেন্স রেশিও জিনিসটা আসলে কি? এক্সপেন্স রেশিওকে অনেকটা গাড়ির মেইনটেনেন্স খরচের মতো ভাবতে পারেন। মানে গাড়িটা আপনার, কিন্তু সেটা চালানোর জন্য তেল, সার্ভিসিং, মেরামতের খরচ তো আছেই, তাই না? ঠিক। ফান্ডটাও আপনার বিনিয়োগ, কিন্তু সেটা পেশাদারভাবে চালানোর জন্য যে ম্যানেজমেন্ট খরচ, আইনি খরচ বা অন্যান্য প্রশাসনিক খরচ হয়, সেটাই হলো এক্সপেন্স রেশিও। এটা ফান্ডের মোট সম্পদের একটা শতাংশ হিসেবে প্রকাশ করা হয় এবং আপনার রিটার্ন থেকে সরাসরি কেটে নেওয়া হয়। এর মধ্যে তো 12B1 ফি নামে একটা অদ্ভুত ফি-এর কথাও শোনা যায়। ব্যাপারটা কি? মানে আমি আমার টাকা দিয়ে ফান্ডকে বিজ্ঞাপন করতে সাহায্য করব? প্রশ্নটা খুব স্বাভাবিক। 12B1 ফি আসলে একটা মার্কেটিং বা ডিস্ট্রিবিউশন ফি। এই টাকাটা ফান্ডের প্রচার, বিজ্ঞাপন এবং ব্রোকারদের কমিশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। SEC এর নিয়ম অনুযায়ী এই ফি বিনিয়োগকারীদের কাছে ফান্ড পৌঁছে দেওয়ার খরচ হিসেবে দেখানো হয়। আচ্ছা। এর পরিমাণ সাধারণত ফান্ডের মোট সম্পদের 0.25% থেকে 0.75%-এর মধ্যে থাকে। তাহলে একজন সাধারণ বিনিয়োগকারী কিভাবে বুঝবেন যে একটা ফান্ডের এক্সপেন্স রেশিও ঠিক আছে নাকি অনেক বেশি? কোনো সহজ নিয়ম আছে কি? একটা সাধারণ নিয়ম হল যে ফান্ডগুলো সক্রিয়ভাবে পরিচালিত হয়, অর্থাৎ যেখানে ফান্ড ম্যানেজার সক্রিয়ভাবে কেনাবেচার সিদ্ধান্ত নেন, সেখানে 0.5% থেকে 0.75% এক্সপেন্স রেশিওকে মোটামুটি যুক্তিসঙ্গত ধরা হয়। আর এর বেশি হলে? যদি দেখেন 1.5%-এর বেশি, তাহলে সেটা বেশ ব্যয়বহুল। অন্যদিকে প্যাসিভলি ম্যানেজড ইন্ডেক্স ফান্ড বা বেশিরভাগ ইটিএফের খরচ অনেক কম হয়। কেন? কারণ সেখানে শুধু একটা নির্দিষ্ট ইন্ডেক্সকে নকল করা হয়। সক্রিয় ব্যবস্থাপনার প্রয়োজন পড়ে না। এমনকি কিছু ব্রোকারেজ হাউস এখন জিরো এক্সপেন্স রেশিও ফান্ডও অফার করছে। তার মানে ফান্ড কেনার আগে এই ছোট্ট শতাংশের হিসাবটা দেখে নেওয়া খুব জরুরি, কারণ লম্বা সময়ে এটা রিটার্নের ওপর বড় প্রভাব ফেলে। একদম। আচ্ছা, ফান্ডের পারফরম্যান্স বিচার করার জন্য তো আরও কিছু জটিল শব্দ ব্যবহার করা হয়, যেমন অ্যালফা আর বিটা। আমি প্রায় শুনি ফান্ড ম্যানেজাররা তাদের আলফা নিয়ে খুব গর্ব করেন। এই শব্দটা আসলে কি? এটা কি সত্যিই তাদের দক্ষতার কোনো পরিমাপ, নাকি শুধু ভাগ্য? খুব ভালো প্রশ্ন। আলফা হলো ফান্ড ম্যানেজারের আসল দক্ষতার পরিমাপক। সহজ কথায়, একটা ফান্ড তার ঝুঁকি অনুযায়ী বাজারের তুলনায় কতটা বেশি বা কম রিটার্ন দিয়েছে, সেটাই হলো আলফা। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাবে? ধরুন বাজার 10% রিটার্ন দিয়েছে, আর আপনার ফান্ডও 10% রিটার্ন দিয়েছে, তাহলে আলফা হলো 0। কিন্তু যদি আপনার ফান্ড 13% রিটার্ন দেয়, তাহলে বলা যায় ফান্ড ম্যানেজারের দক্ষতার কারণে আমি অতিরিক্ত 3% পেয়েছি। এই 3% হল পজিটিভ আলফা। একদম। তার মানে যদি কোনো ফান্ডের রিটার্ন অনেক বেশি হয় কিন্তু আলফা নেগেটিভ থাকে, তার মানে হলো ম্যানেজার শুধু বাজারের জোয়ারে ভেসে গেছেন, নিজের কোনো কেরামতি দেখাতে পারেননি। একেবারে ঠিক। হয়তো তিনি প্রয়োজনের চেয়ে অনেক বেশি ঝুঁকি নিয়ে ওই রিটার্নটা এনেছেন। আলফা আপনাকে সেই ছবিটাই পরিষ্কার করে দেয়। আর বিটা? এবার আসি বিটার কথায়।
বিটা হলো বাজারের তুলনায় আপনার ফান্ডের অস্থিরতা বা ভোলাটিলিটির পরিমাপ। পুরো বাজারের বিটা সবসময় 1 ধরা হয়। তার মানে আমি যদি রাতে শান্তিতে ঘুমাতে চাই আর বাজারের অস্থিরতা নিয়ে বেশি ভাবতে না চাই, তাহলে আমার পোর্টফোলিওতে 1-এর কম বিটাযুক্ত ফান্ড থাকা ভালো, তাই তো? ঠিক তাই। যদি কোনো ফান্ডের বিটা 1.2 হয়, তার মানে বাজার 10% বাড়লে ফান্ডটি 12% বাড়তে পারে। আবার বাজার 10% কমলে ফান্ডটি 12% কমার সম্ভাবনা রাখে। এটা বেশি আক্রমণাত্মক বিনিয়োগকারীদের জন্য। হ্যাঁ, আর যদি বিটা 0.8 হয়, তাহলে ফান্ডটি বাজারের চেয়ে কম অস্থির হবে। রক্ষণশীল বিনিয়োগকারীদের জন্য এটা একটা ভালো নির্দেশক। এই মেট্রিকগুলো তো বেশ কাজের, কিন্তু আলফা আর বিটা ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ মেট্রিক আছে কি যা আমাদের দেখা উচিত? অবশ্যই আরও দুটো মেট্রিক খুব গুরুত্বপূর্ণ। একটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যা একটা ফান্ডের রিটার্নের ঐতিহাসিক অস্থিরতা পরিমাপ করে। যত বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তত বেশি ঝুঁকি। ঠিক। আর দ্বিতীয়টি হলো শার্প রেশিও। এটাকে বলা যেতে পারে ঝুঁকির তুলনায় পুরস্কার। একদম ঝুঁকির তুলনায় পুরস্কার। শার্প রেশিও দেখায় যে আপনি ঝুঁকির প্রতিটি ইউনিটের জন্য ঝুঁকিমুক্ত হারের চেয়ে কতটা অতিরিক্ত রিটার্ন পাচ্ছেন। আচ্ছা, শার্প রেশিও যত বেশি, ঝুঁকি বিবেচনায় ফান্ডের পারফরম্যান্স তত ভালো বলে ধরা হয়। এটা আপনাকে দুটো ফান্ডের মধ্যে তুলনা করতে সাহায্য করে, যারা হয়তো একই রকম রিটার্ন দিচ্ছে কিন্তু ঝুঁকির মাত্রা আলাদা। দারুণ। তার মানে শুধু রিটার্ন না দেখে এই মেট্রিকগুলো ব্যবহার করলে আমরা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারবো। অবশ্যই। আচ্ছা, আমরা তো বুঝলাম কিভাবে ফান্ড বাঁচতে হবে, কিন্তু এর পরের প্রশ্ন হলো, এই বিনিয়োগগুলো কোথায় রাখব? IRA, 529, ব্রোকারেজ অ্যাকাউন্ট, এইসব নামের ভিড়ে সঠিক অ্যাকাউন্টটা বেছে নেওয়া তো একটা বড় চ্যালেঞ্জ। এটা সত্যিই একটা বড় সিদ্ধান্ত, কারণ সঠিক অ্যাকাউন্ট আপনার লক্ষ্যের উপর নির্ভর করে। এগুলোকে আপনি বিভিন্ন ধরনের পাত্র হিসেবে ভাবতে পারেন। প্রতিটি নিজস্ব ট্যাক্সের সুবিধা বা নিয়ম আছে। অবসরের জন্য কোনগুলো সবচেয়ে ভালো? যদি আপনার লক্ষ্য হয় অবসর, তাহলে প্রধানত দুটো বিকল্প আছে: ট্র্যাডিশনাল IRA আর রথ IRA। এদের মধ্যে মূল পার্থক্যটা কি? ট্র্যাডিশনাল IRAতে আপনি কর ছাড়যুক্ত টাকা জমা রাখতে পারেন, অর্থাৎ যে টাকাটা জমা রাখছেন সেটার উপর আপনাকে এখন ট্যাক্স দিতে হবে না। এতে আমার বর্তমান করের বোঝা কমবে। ঠিক। কিন্তু অবসরের পর যখন টাকা তুলবেন, তখন সেই টাকার ওপর আপনার তৎকালীন আয়কর হারে ট্যাক্স দিতে হবে। অন্যদিকে রথ IRA ঠিক তার উল্টো। মানে এখন ট্যাক্স দেব, কিন্তু পরে আর দিতে হবে না। একদম। এখানে আপনি কর দেওয়ার পরের টাকা জমা রাখেন, কিন্তু অবসরের সময় যখন টাকা তোলেন, তখন পুরো টাকাটাই, আসল এবং লাভ, সম্পূর্ণ করমুক্ত। তবে রথ IRAতে বিনিয়োগ করার জন্য আয়ের একটা সীমা আছে। আর যদি লক্ষ্যটা অবসর না হয়, ধরুন বাড়ি কেনার জন্য বা সন্তানের শিক্ষার জন্য টাকা জমাতে চাই? সেক্ষেত্রে ব্রোকারেজ অ্যাকাউন্ট হলো সবচেয়ে নমনীয় বিকল্প। এখানে টাকা জমা বা তোলার কোনো সীমা নেই, যে কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায়। কিন্তু এর কোনো বিশেষ কর সুবিধাও নেই। লাভের ওপর ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, ক্যাপিটাল গেইন ট্যাক্স। তবে সন্তানের শিক্ষার জন্য 529 প্ল্যান একটি অসাধারণ টুল। এখানে টাকা কর মুক্তভাবে বৃদ্ধি পায় এবং পড়াশোনার খরচের জন্য টাকা তুললে কোনো ট্যাক্স লাগে না। এছাড়াও অপ্রাপ্তবয়স্কদের জন্য UGMA বা UTMA অ্যাকাউন্ট আছে। এগুলো হলো কাস্টোডিয়াল অ্যাকাউন্ট, যেখানে একজন প্রাপ্তবয়স্ক শিশুর হয়ে অ্যাকাউন্ট পরিচালনা করেন। আচ্ছা, আর আজকাল ক্যাশ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টও খুব জনপ্রিয় হচ্ছে। এটা অনেকটা চেকিং, সেভিংস আর ব্রোকারেজ অ্যাকাউন্টের একটা মিশ্রণ। এর সুবিধা কি? এর একটা বড় সুবিধা হলো একাধিক ব্যাংকের সাথে যুক্ত থাকার কারণে এটি সাধারণ ব্যাংক অ্যাকাউন্টের চেয়ে অনেক বেশি FDIC ইন্স্যুরেন্সের সুরক্ষা দিতে পারে। তার মানে বিনিয়োগের কৌশল ঠিক করার মতোই জরুরি হলো সঠিক অ্যাকাউন্ট বেছে নেওয়া। ঠিক। আচ্ছা, আমরা তো বর্তমানের অনেক কিছু নিয়ে কথা বললাম। ভবিষ্যতের দিকে যদি তাকাই, আজকাল ESG বা পরিবেশগত, সামাজিক এবং শাসন সংক্রান্ত বিনিয়োগ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। 2026 সালে এই ক্ষেত্রের ছবিটা ঠিক কেমন হতে চলেছে? ESG এখন আর শুধু কথার কথা বা একটা স্বেচ্ছাসেবী বিষয় নেই। তাই নাকি? এটা খুব দ্রুত বাধ্যতামূলক রিপোর্টিংয়ের দিকে এগোচ্ছে। বিশ্বজুড়ে নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন কঠোর এবং নিরীক্ষাযোগ্য বা অডিটেবল স্থায়িত্ব রিপোর্টিংয়ের উপর জোর দিচ্ছে। আগে কোম্পানিগুলো নিজেদের ইচ্ছামতো সুন্দর করে ESG রিপোর্ট প্রকাশ করত, কিন্তু এখন তাদের একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে থেকে তথ্য দিতে হবে। মানে আর্থিক রিপোর্টের মতোই নির্ভরযোগ্য হতে হবে। একদম। তার মানে এখন আর শুধু
আমরা পরিবেশের জন্য ভালো কাজ করি বললেই চলবে না, তার প্রমাণ দিতে হবে এবং সেই প্রমাণ নিরীক্ষা করা যাবে। ঠিক তাই। ইউরোপের CSRD এবং আন্তর্জাতিক স্তরের ISSB ফ্রেমওয়ার্ক কোম্পানিগুলোকে বাধ্য করছে তাদের স্থায়িত্ব সম্পর্কিত তথ্য আর্থিক তথ্যের মতোই স্বচ্ছতা ও নির্ভুলতার সাথে প্রকাশ করতে। বাহ! আর আমাদের সূত্রগুলো একটা মজার জিনিস বলছে, যে কোম্পানিগুলো স্বেচ্ছায় আগে থেকেই ESG রিপোর্টিং শুরু করেছিল, তারা এখন এই বাধ্যতামূলক নিয়মগুলোর সাথে মানিয়ে নিতে অন্যদের চেয়ে প্রায় 30% কম খরচ করছে। দারুণ তো। তার মানে যারা আগে থেকেই স্বচ্ছতা দেখিয়েছে তারা এখন আর্থিকভাবেও লাভবান হচ্ছে। এটা তো একটা বড় বার্তা। ঠিক। ভালো কাজ করাটা এখন ব্যবসার জন্যও ভালো। এটা এখন আর শুধু PR বা মার্কেটিংয়ের বিষয় নয়। বিনিয়োগকারীরাও কি এটা গুরুত্বের সাথে দেখছেন? অবশ্যই। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন শুধুমাত্র ডেটা চান না, তারা যাচাইকৃত নিরীক্ষাযোগ্য ESG ডেটা চান। আর একটা কোম্পানির এই ডেটা সরবরাহ করার ক্ষমতা এখন তার মূলধন পাওয়ার ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করছে। আজকের আলোচনা থেকে তো বিনিয়োগ জগতের অনেকগুলো দিক পরিষ্কার হলো। কম খরচের দিকে ঝোঁক থেকে শুরু করে আলফা বিটার হিসাব আর ভবিষ্যতের ESG প্রবণতা পর্যন্ত অনেক কিছুই আমরা জানতে পারলাম। আলোচনাটা শেষ করার আগে একটা বিষয় ভাবার জন্য ছেড়ে যেতে চাই। বলুন। আমরা দেখলাম বিনিয়োগের বিভিন্ন পণ্যের মধ্যেকার সীমারেখা ঝাপসা হয়ে যাচ্ছে, আর বিনিয়োগ ব্যবস্থাপনায় AI এর ভূমিকা বাড়ছে। ঠিক, যেমন আমাদের সূত্র বলছে মর্গান স্ট্যানলির মতো বড় সংস্থার প্রায় 98% আর্থিক উপদেষ্টা ইতিমধ্যেই তাদের কাজে AI ব্যবহার করছেন। তাহলে কি ভবিষ্যৎ হলো? একজন মানব উপদেষ্টা আর তার AI সহকর্মী। একবার ভাবুন, এই জুটি আমাদের জন্য বিনিয়োগের পরামর্শকে কতটা বদলে দিতে পারে। এটাই প্রশ্ন। এটা কি মানুষের দক্ষতাকে আরও বাড়িয়ে তুলবে, নাকি ধীরে ধীরে তার জায়গা নিয়ে নেবে? এই প্রযুক্তিগত পরিবর্তন কিভাবে আমাদের বিনিয়োগের ভবিষ্যৎকে নতুন করে লিখবে, সেটাই হয়তো আগামী কয়েক বছরের সবচেয়ে বড় প্রশ্ন।